আসসালামু আলাইকুম সবাইকে হ্যান্ড প্রিন্টের 16 নম্বর ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা কৃষ্ণচূড়া ফ্লাওয়ারটা পেন্টিং দেখাবো। আর এর আগে কৃষ্ণচূড়া নিয়ে আমাদের কোনো ক্লাস হয়নি, কোনো জায়গায় আঁকাও হয়নি, তো এটা একদমই নতুন। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। শুরুতেই আমি পেন্সিল দিয়ে এটা এঁকে নিয়েছি, আর এটার ভিডিও ক্লিপ কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, কারণ অনেকেই বলেন যে পেন্সিল আঁকাটা কষ্ট। তো এবার আমার যে কালারগুলো লাগবে সেগুলো একটু দেখাচ্ছি। এখানে আমি একটু লাল নিয়েছি, হলুদ নিয়েছি, সবুজ কালারটা নিয়েছি, এনকে নিয়েছি, তারপর একটু ব্ল্যাক কালার নিয়েছি, এবং একটু ডার্ক মেরুন কালারটা নিয়েছি। ব্ল্যাক কালারটা যদিও তেমন পরে আমার একদমই লাগেনি, তা ভাবলাম যে হয়তো কালার শেড চেঞ্জ করার সময় লাগতে পারে। এনকেটা নিয়েছিলাম এখানে কালারটা পাতলা করার জন্য, কারণ আমি সবসময় ভারী কালারগুলো দেখি কিনি, যেন পরবর্তীতে মন মতো পাতলা করে নিতে পারি। শুরুতেই পাতলা থাকলে ভারী করাটা একটু কষ্ট হয়ে যায়, সেজন্য চেষ্টা করি পাতলা কালারগুলো কেনার জন্য। তো এখানে কৃষ্ণচূড়ার আমি একটু আলো ছায়ার ব্যাপারটাও লক্ষ্য রাখবো। একদমই সাদামাটা করব না, যেহেতু অনেক দিন যাবৎ আমরা ক্লাস করতেছি। এখন একটু অ্যাডভান্স ক্লাসগুলো করা উচিত, বা একটু এগিয়ে যাওয়া উচিত, সেজন্য একটু একটু ডিটেলস কিন্তু আমি এখন প্রায় ক্লাসে নতুন করে অ্যাড করতেছি। তো এখানে আমি যেই কাজটা করলাম, যেখান থেকে পাপড়িটা শুরু হয়েছে সেই অংশটাতে আমি ওই যে ডার্ক মেরুন কালারটা ছিল সেটাই অ্যাপ্লাই করলাম, এবং বাইরের অংশটা হালকা করে আঁকলাম। যেমন সেমভাবে এখানে উপরের অংশটাতে আমি হলুদ অ্যাপ্লাই করেছি, তারপরে রেড কালারটা অ্যাপ্লাই করেছি। এতে করে আমার দুই ধরনের লাভ হচ্ছে। প্রথমত মনে হচ্ছে যে উপরের অংশটাতে লাইট পড়তেছে বেশি, সেই জন্য কালারটা হালকা লাগতেছে। সেকেন্ড আপনার পাপড়িতে কালার শেডটা সুন্দর আসতেছে, মানে আপনার পাপড়ির যে ভ্যারাইটিটা সেটা একটু ভিন্ন আসতেছে, একটা থেকে একটা অন্যরকম আসতেছে, ন্যাচারাল লাগতেছে, প্লাস আলো ছায়ার ব্যাপারটাও কিন্তু এখানে ফুটে উঠতেছে। তো এখানে আপনার একটা কাজ করতে পারেন, বা অনেকেই যারা নতুন বলতে পারেন যে আপু আপনি তো চাইলে লাস্টের দিকেও হালকা কালারটা দিতে পারতেন, আপনার যেহেতু ভ্যারাইটি প্রয়োজন আপনি নিচের দিকে হলুদ কালার দিতে পারতেন। তো এই জিনিসটা করার কারণ ন্যাচারাল যে জিনিস বা ন্যাচারাল গাছে যেরকম থাকে সেটার কাছাকাছি যাওয়ার জন্য আমি এখানে কালার শেডটা এরকম রেখেছি যে নিচের অংশটাতে ডার্ক থাকবে, দেন উপরের একটা অংশতে লাইট থাকবে। যারা কৃষ্ণচূড়া ফুল এঁকেছেন আগে, বা রিয়েল লাইফে তো কৃষ্ণচূড়া আমরা সবাই দেখেছি, যেহেতু আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল। কিছুদিন আগেই কৃষ্ণচূড়ার সিজন গেল। তো এখানে দেখবেন যে পাপড়িগুলোতে কালার ছড়িয়ে ছিটিয়ে আছে। এক জায়গায় হলুদ লাগতেছে, এক জায়গায় কমলা লাগতেছে, এক জায়গায় রেড কালার লাগতেছে। এখন আপনি বলতে পারেন যে আপু এখানে আপনি কমলা কালার কেন নেন নাই? যেহেতু অলরেডি আমরা হলুদ আর লাল একসাথে কাজ করতেছি, তো এই জায়গায় ম্যাক্সিমাম টাইম আমরা ব্লেন্ডিং করি। ঠিক আছে, যখন আপনি হলুদ আর লালটা ব্লেন্ডিং করবেন, অটোমেটিক এখানে কমলা কালার চলে আসতেছে। হলুদ আর কমলা মিক্সড করলে কালারটা আরও লাইট হয়ে যেত, সেজন্য আমি কমলা কালারটা আনিনি। নর্মালি আপনি যখন কমলা বানাতে যান, যারা আমরা টুকিটাকি আর্ট নিয়ে একটু দেখাশোনা করি, বা কালার নিয়ে একটু গবেষণা করি, তারা অনেকেই জানে যে হলুদ কালার আর লাল কালারটা মিক্সড করলে কমলা আসে। তো এখানে এক্সট্রা করে সেই জন্য আমি কমলা কালারটা নিইনি। আপনার যদি মনে হয় আপনার কাছে হলুদ কালারটা নেই, সেই ক্ষেত্রে আপনি কমলাটা নিতে পারেন, তাহলে আপনার এখানে পাপড়িতে লাইটের চেয়ে ডিপ শেডটাই বেশি আসবে। তো কৃষ্ণচূড়ার মধ্যে সেই জিনিসটাই লক্ষ্য রাখতে হবে, যেহেতু ব্লেন্ডিংয়ের ব্যাপার থাকে, অবশ্যই কমলা কালার আপনি না নিলেও চলে আসবে। একটা পাপড়ি থাকে হলুদের মতো, এটাতে আমি প্রথমে হলুদ দিয়েছি, হলুদটা অনেক বেশি লাইট লাগতেছিল, সেই জন্য ওই যে ডিপ মেরুনটা ছিল সেটা দিয়ে মিক্সড করে রেখেছি, কারণ এতে পরবর্তীতে আমি কাজ করব, সেই জন্য এখানে আর ধরিনি। শুকানোর পর কাজটা করব। এবার আমি সাইড অ্যাঙ্গেল থেকে কিছু ফুল এঁকেছিলাম, মানে 3টা করে পাপড়ি ভাসতেছে এই টাইপের ফুল এঁকেছিলাম। এগুলো দেখবেন গাছের মধ্যে থাকে, বা আপনি সাইড অ্যাঙ্গেল থেকে যখন একটা সম্পূর্ণ ফুলকেও দেখবেন তখন এরকম ভাসে। তো এই জন্য আমি সাইড অ্যাঙ্গেল থেকে এঁকেছিলাম, এবং এখানে সেম প্রসেসটা ইউজ করতেছি। নিচের অংশটা আমি ডার্ক যে মেরুন কালারটা ছিল সেটা অ্যাপ্লাই করেছি। এখন যদি আপনার কাছে ডার্ক মেরুন কালার না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি অল্প একটু লাল নেবেন, লালের সাথে একদমই কম পরিমাণ একটু ব্ল্যাক কালার মিক্সড করবেন।
শুরুতে যতটুকু কম পারেন ব্ল্যাক দিবেন, দিয়ে হচ্ছে আপনি ভালো করে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করার পর যদি আপনার মনে হয় আপনাকে আরও ডার্ক করতে হবে বা আপনার আরও ডার্ক প্রয়োজন, সেক্ষেত্রে অল্প পরিমাণ আরও ব্ল্যাক কালার নেবেন, কারণ ব্ল্যাক কালারটার এফেক্ট খুব বেশি পড়ে, অল্পতেই অনেকটা কালার চলে আসে বা হচ্ছে ডার্ক হয়ে যায়। সেই জন্য আমি বারবার বলতেছি একদমই অল্প পরিমাণ নেবেন, না হয় হচ্ছে আপনাকে আবার লাল মিক্সড করতে হবে এবং এভাবে হচ্ছে কালার অনেক ওয়েস্ট হয়। সেজন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যে কালারগুলো হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে বানাবেন বা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রয়োজন। তো এবার হচ্ছে শুকানোর পর আমরা এখানে উপরে শেড করব। আগে তো আমরা সম্পূর্ণটা ব্লেন্ডিংয়ের কাজ করেছি, খুব ভালো করে ব্লেন্ড করেছি, এবার শেড করব। শেড করার জন্য আমি এখানে হলুদ কালারটা নিতেছি এবং হলুদ কালারটা একটু ঘষে ঘষে দিচ্ছি। এখানে কিন্তু আমার কালারটা সম্পূর্ণ শুকায়নি, জাস্ট হচ্ছে উপরের যে ভেজা ভাব বা হচ্ছে পানিটা ছিল বা পানি পানি একটা ভাব ছিল, সেটা শুকানোর পর এখানে অ্যাপ্লাই করতেছি। একদম কাঠফাটা শুকানো হওয়ার পর হচ্ছে অ্যাপ্লাই করলে কিন্তু ব্লেন্ড হবে না। এখানেও কিন্তু আমি ব্লেন্ড করতেছি, কিন্তু হালকা পাতলা ব্লেন্ড করতেছি, কালারটা উপরে রেখেই ব্লেন্ড করতেছি। তো এই জিনিসটা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন, যেন খুব বেশি শুকিয়ে না যায়, আবার যেন খুব বেশি ভেজা অবস্থায় না থাকে। তো এখানে ব্লেন্ডিংয়ের ব্যাপারটা আপনারা দেখতে পারবেন, এখানে আমি কোনো রুলস মেনটেন করে ব্লেন্ডিং করতেছি এরকম ব্যাপার না। যদি এরকম হতো তাহলে আমি বোঝাতে পারতাম। এখানে জাস্ট হচ্ছে আমার যে অংশটাতে একটু সাদা দরকার সেখানে একটু সাদা দিতেছি, যে অংশটাতে হচ্ছে একটু হলুদ কালার দরকার সেই অংশটাতে দিতেছি। মূলত সাদাটা আমি হলুদের উপরেই ইউজ করতেছি। এটা হচ্ছে দেখবেন কৃষ্ণচূড়ার মধ্যে পাতা বা হচ্ছে পাপড়ির মধ্যে হচ্ছে স্পট টাইপের কিছু এরকম মনে হয়, বাট এই জিনিসটা দেখতে খুবই কিউট লাগে, রিয়েলিস্টিক লাগার জন্যই মূলত হচ্ছে আমি এখানে এই টপিকটা নিয়ে আসছি। তো যে অংশটাতে হচ্ছে হলুদ দিয়েছিলেন সেম অংশটাতেই হচ্ছে উপরে সাদা সাদা দিবেন, যেন হলুদের ভাবটাও থাকে। আপনার যদি মনে হয় একটা অংশে কালারটা অনেক বেশি আলাদা হয়ে ভাসতেছে বা হচ্ছে একদমই যাচ্ছে না, সেই অংশটা চাইলে একটু ব্লেন্ড করে দিতে পারেন, যেন মানে আলাদা মনে না হয় বা হচ্ছে বেমানান না লাগে। তো আপনি যে কোনো একটা নির্দিষ্ট অংশ থেকে হচ্ছে হলুদ নেবেন, নিয়ে হচ্ছে টান টান করে নিচের দিকে দিতে পারেন, উপরের দিকে দিতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণই আপনার ইচ্ছা। তবে যে অংশটা আপনি শুরুতে গাঢ় করেছিলেন বা রেড কালার বা হচ্ছে মেরুন টাইপের শেডটা বেশি ছিল, চেষ্টা করবেন সেই অংশগুলোতেই উপরের কাজটা করার জন্য। যেমন আমি এখানে বর্তমানে যেটা করতেছি সেটার বিপরীত পাশটা লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু বিপরীত পাশটাতে হলুদ অলরেডি ভাসতেছে। আগে যে কাজটা ছিল এটার বিপরীত অংশে কিন্তু আমি করেছি, কারণ ওই পাশের লাল কালারটা বেশি ছিল। মূলত লাইট কালারগুলো চেষ্টা করবেন ডার্ক কালারের উপর করার জন্য, এভাবে হচ্ছে কালারটা সুন্দর ফুটে। অনেকেই লাইট কালারের উপর লাইট কাজ করে বা হচ্ছে আরেকটা লাইট কালার অ্যাপ্লাই করে, বা আবার সেমভাবে হচ্ছে ডার্ক কালারের উপর অন্য একটা ডার্ক কালার অ্যাপ্লাই করে, এভাবে কিন্তু কাজটা ফুটে না। বা আপনি যদি একই অংশে আবার দেন, একটা লাইট কালার আছে সেখানে আরেকটা লাইট কালার ইউজ করেন, এটা খুবই সাদামাটা লাগে। সেমভাবে ডিপের ক্ষেত্রেও সেম, মানে হচ্ছে ছোটবেলায় আমরা যেরকম প্রবাদ পড়তাম যে তেলে মাথায় তেল দেয়, ব্যাপারটা এরকম। তো এখানে আমি অনেক বেশি টাইম নিয়েছিলাম ভালো করে যেন কালারটা ফুটে। এবার হচ্ছে আমি যেখানে একটা পাপড়ি অন্যরকম রেখেছিলাম সেই অংশটাতে কাজ করব। আমি নিচের অংশটাতে আর একটু হোয়াইট কালার দিয়েছি, এরপরে হচ্ছে যে ডার্ক মেরুনটা ছিল সেটা দিয়েছি। এখানে মূলত আপনার যদি চকলেট কালারটা থাকে তাহলে এত পরিশ্রম করতে হবে না, আমি কিন্তু এখানে 3-4টা কালার মিক্সড করে এরকম কালার বানাচ্ছি। আপনার চকলেট কালার থাকলে চকলেটের সাথে হচ্ছে হোয়াইট কালার মিক্সড করে সরাসরি এখানে অ্যাপ্লাই করবেন, সেটাও খুব সুন্দর কালার আসবে। তবে অবশ্যই লাইট কালার রাখতে হবে। এটা এই পাপড়ির একটা পাপড়ি হচ্ছে হলুদ টাইপের বা হচ্ছে একটু মাটি মাটি টাইপের কালার থাকে, তো এগুলো লক্ষ্য রেখে হচ্ছে কাজটা করতে হবে। এবার হচ্ছে আমি এখানে টান টান করে দিয়েছি, জাস্ট হচ্ছে নর্মালি পাপড়িতে লাল বা হচ্ছে একটু মেরুন টাইপের ওটাতে টান টান করে দিয়েছি, আর কিছুই না। এবার মিডিল অংশে যে অংশটাতে হচ্ছে যেখান থেকে পাপড়িগুলো বের হয় সেই অংশটাতে একটু সবুজ কালার করছি। আর এখানে সবুজের সাথে আমি কিছুই মিক্সড করিনি, সবুজটা হচ্ছে সিম্পলি আমার কাছে যেটা ছিল সেটাই অ্যাপ্লাই করেছি। এনকেও মিক্স করতে হয়নি, কারণ হচ্ছে আমার সবুজটা বেশ পাতলা ছিল, এখানে এনকে ইউজ করার মতো কিছুই নেই। সবুজটা আমি পাতলাই নেই কারণ সবুজ গাঢ় করার তেমন প্রয়োজন পড়ে না। কালার যখন কিনবেন আপনারা যারা অনলাইনে কিনেন তাদের ক্ষেত্রে হচ্ছে পেজ ওনারকে বলবেন এরকম এরকম দিতে, একটু চেষ্টা করবেন সাদা কালারটা সবসময় একটু ভারী বা হচ্ছে ঘন নেওয়ার জন্য, কারণ সাদাটা দিয়ে আমরা বেজের কাজ করি, বেজ কাজটা করার জন্য কিন্তু পাতলা কালার নিলে অনেক অসুবিধা হয়, 3 থেকে 4 বার শেড করতে হয়। চেষ্টা করবেন ঘন কালার নেওয়ার জন্য, তাহলে হচ্ছে 4-5 বার শেডটা করতে হয় না।
আবার ব্ল্যাক কালারটা কিন্তু ঘন নেওয়ার কোনো প্রয়োজন, কারণ ব্ল্যাক কালার দিয়ে কেউ কখনোই শেড করে না। তাছাড়া ব্ল্যাক কালার অল্প একটু দিলেই সুন্দর করে ফুটে ওঠে, পাতলা নেওয়াটাই ভালো। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে সবসময় ঘন কালারটাই আসে। কৃষ্ণচূড়া পাতা দেখতেও কিন্তু অনেক কঠিন লাগে, বা মনে হয় যে অনেক সময় লাগবে বা একটু কঠিন টাইপের এরকম মনে হতে পারে। আমারও প্রথম মনে হতো। আমার মনে আছে প্রথম আমার কৃষ্ণচূড়া একটা শাড়ির অর্ডার ছিল, এর আগে আমি কখনোই কৃষ্ণচূড়া আঁকিনি। তো মনে হচ্ছিল যে ফুলটা তো আঁকা যাবে, পাতার ক্ষেত্রে কিন্তু অনেক অবস্থা খারাপ হয়ে যাবে যেহেতু শাড়ি ছিল। বাট এতটাও কঠিন না। আপনি হচ্ছে প্রথমে মেন লাইনটা করবেন, দেন শাখা প্রশাখা অ্যাড করবেন। এরপর হচ্ছে জাস্ট আমার মতো একটা চিকন তুলি নেবেন। এখানে আমি 0 সাইজ তুলিটা নিয়েছি। এরপর হচ্ছে এরকম করে টান টান করে দিবেন। প্রথম দু একটা পাতা আঁকার পর মনে হতে পারে হয়তো পাতাগুলো হচ্ছে না, কেমন যেন লাগতেছে। যেমন আমার এখানে লক্ষ্য করেন, আমি এই মুহূর্তে যে অবস্থায় আছি মনে হচ্ছে পাতাগুলো হবে না বা দেখতে ভালো লাগতেছে না। আপনি এটা কমপ্লিট করেন, কমপ্লিট করার পর হচ্ছে আসল ফাইনাল লুকটা দেখার পর বুঝতে পারবেন যে আসলে হয়েছে। জাস্ট হচ্ছে একটা তুলি নেবেন, তুলিতে হচ্ছে কালার নেবেন, কালারটা একটু বেশি নেওয়ার ট্রাই করবেন যেন একটা কালার নিয়ে 2-3টা বা 4টা পাতা আঁকতে পারেন। এখানে হচ্ছে আপনি তুলিটা ধরবেন, ধরে হচ্ছে হালকা করে জাস্ট টান দিয়ে নিয়ে চলে আসবেন। খুব বেশি প্রেশার ক্রিয়েট করবেন না, খুব বেশি প্রেশার ক্রিয়েট করলে হচ্ছে তুলিটা চারদিকে ছড়িয়ে যাবে এবং মোটা দাগ আসবে। আর তাছাড়া হচ্ছে অল্প অল্প কালার নিলেও আপনি একটা বা 2টা পাতা আঁকতে পারবেন, এরপরে হচ্ছে আবার পাতা নিতে হবে। সেজন্য হচ্ছে আলতো করে বা হচ্ছে প্রেশার একদমই না দিয়ে চেষ্টা করবেন কাজটা করার জন্য। তাহলে দেখবেন আপনি একবার কালার নিয়ে অনেক পাতা আঁকতে পারতেছেন। এটা আমি কালার বাঁচানোর জন্য বলতেছি না, এখানে হচ্ছে আপনার টাইমিংয়ের একটা ব্যাপার থাকে। আমরা যারা হচ্ছে বিজনেস করি বা হচ্ছে প্রফেশনালি এটা নিয়েছি, তখন আমাদের ক্ষেত্রে টাইমিংয়ের ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টাইমিংয়ের জন্য হচ্ছে প্রাইস বেড়ে যায়, বা টাইমিংয়ের জন্য একটা ডিজাইন অনেক সুন্দর কিন্তু টাইমিং অনেক কম লাগে বা হচ্ছে টাইম বেশি লাগে না কাজটা করতে, তখন কিন্তু প্রাইসটা অনেকটাই কমে যায়। তো যারা হচ্ছে বিজনেস করার উদ্দেশ্যে কাজ শিখতেছেন বা বিজনেস করবেন সামনে সামনে তারা হচ্ছে টাইমিংয়ের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। মাথায় রেখে হচ্ছে কাজ হাতে নেবেন বা হচ্ছে প্রাইস রেঞ্জটা ধরবেন। এবার আমি এখানে যেহেতু সবটা অংশই দেখালাম, ভাবলাম একটু মোটা ডালের একটা অংশ দেখাই। মোটা ডালের ক্ষেত্রেও চকলেট কালার থাকলে খুবই ভালো হতো, বাট আনফর্চুনেটলি আমার কাছে সেদিন চকলেট কালারটা ছিল না। এর আগে আমি একবার দোকানে ঘুরে এসেছি, ওদের কাছেও চকলেট কালারটা ছিল না, সেজন্য আর নিতে পারিনি। বাট আমি যেহেতু বানিয়ে নিতে পারি সেজন্য আর এত সমস্যা হয়নি এতদিন। এখানে হচ্ছে আমি সেমভাবে হলুদ কালার নিয়েছি, রেড কালার নিয়েছি, আর হচ্ছে যে ডার্ক মেরুন কালারটা ছিল সেটাও নিয়েছি। এরপর হচ্ছে ভালো করে ব্লেন্ড করতেছি। আমি আলাদা করে কালার প্যালেটে হচ্ছে ব্লেন্ড করে কালারটা বানাইনি, এখানে জাস্ট হচ্ছে একটার পর একটা কাপড় দিয়েছি এবং ভালো করে ব্লেন্ড করতেছি। আপনার কালার যতক্ষণ পর্যন্ত না শুকাবে আপনি কিন্তু সেটা কাপড়ে দিয়েও ব্লেন্ড করতে পারেন। কাজের সুবিধার্থে বা হচ্ছে সময় বাঁচানোর জন্য অনেক সময় আমরা এরকম করি যে কাপড়ের উপর 2-3টা কালার একবারে দিয়ে সেটাকে কাপড়ের মধ্যেই ভালো করে ব্লেন্ড করে ফেলি, এবং এটাতেও খুব ভালো ফিনিশিং আসে। আমার মনে হয় এরকমভাবে করলেও সুন্দর ফিনিশিং আসে যদি আপনি মেজারমেন্ট বা হচ্ছে পরিমাণটা হচ্ছে বুঝে বুঝে দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে ডালের একটা পাশ ডার্ক, যেরকম ডার্ক আছে ওরকমই রাখবো, এবং এর উল্টো পাশটাতে হচ্ছে একটু লাইট করব যেন দুইটার মধ্যে একটু আলো ছায়ার তফাৎ বোঝা যায়। সেজন্য হচ্ছে যে অংশটাতে লাইট করব সেখানে আর একটু হোয়াইট কালার দিয়ে মিক্সড করে নিব একটু ভালো করে, যেন এর বিপরীত অংশটা বেশ ডার্ক ডার্ক লাগে, বা হচ্ছে যে শেডিং বা আলো ছায়ার তফাৎটা সেটা লাগে। আপনার পেন্টিংয়ের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আপনার শেডিং এবং হচ্ছে আলো ছায়া। আপনি যখনই আলো এবং ছায়ার তফাৎটা বোঝাতে পারবেন পেন্টিংয়ে, সেটা হোক কাপড়ে বা হচ্ছে ক্যানভাসে, তখন থেকেই দেখবেন যে আপনার পেন্টিংয়ের অন্যরকম একটা ভাব চলে আসছে। আমি এখানে চেষ্টা করতেছিলাম যে একটু ডালের মধ্যে যেরকম টান টান থাকে ওইটা দেওয়ার জন্য, কিন্তু ভালো করে শুকায়নি, সেই জন্য হচ্ছে আমি টান টানটা দিতে পারতেছিলাম না বা ভালো হচ্ছে না। এটা দেওয়ার জন্য হচ্ছে আমার অনেক টাইম লাগতো। যাই হোক, এরপরে হচ্ছে আমি আর ট্রাই করিনি, যেরকম ছিল সেভাবেই রেখে দিয়েছি। আপনারা ডিটেলস কাজ যখন করবেন তখন নিচের কালারটা ভালো করে শুকানোর জন্য ওয়েট করবেন। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর যাদের হচ্ছে বুঝতে প্রবলেম বা কোনো জিনিস বোঝেননি সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে হবে। আপনারা জানালেই হচ্ছে আমি এটার সমাধান করতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।